জঙ্গি মুক্ত করবো দিস এবার জঙ্গি মুক্ত একবার আমাদের মায়ের কাছে এটা তো বাবা চুপ থাক কোনদিন মায়ের কাছে মানে একটা নাও দাম দিয়ে মাইকটা খাইতে না তো যারা একটা খাওয়া এখন তো একবার উত্তরটা আমার আসে দ্বিগুণ আসে কিন্তু উত্তর এটা লেখা আছে উত্তরের এই যে তাপমাত্রা দ্বিগুণ আসতেছে T1 তো কেলভিনে আসবে ও এটা সেলসিয়াস সেলসিয়াস না মানে না ডিফারেন্স থাকতে হয় তুমি যদি 19 পাও ওই 20 হবে আচ্ছা ঠিক আছে না তাও আছে তুমি যদি 10 হবে 5 হবে ভাই 5 না তুমি যদি 10 হবে 1 এর জন্য অবস্থা ওরা भी रिश्ता দেখেন বাবা দেখতে এক মানে দুই ফার্স্ট আর সেকেন্ড পজিশনের মধ্যে ডিফারেন্সটা আছে মানে এটা না যদি মার্কেটের ডিফারেন্স হবে ও মানে কোথায় ফোরমিং না মানে এই যে মানে 30 জায়গায় একবার মানে এই যে 30 হয়ে গেছে 100 কে হওয়া উচিত এই খাবার সময় আমি ফোন অ্যাপ্রক্সিমেটলি তোমার 15 টাকা একটু কাছে এমনি কি আর মানে সমানুপাত প্রথম শ্রেণী বিভাগ গাঠনিক সমানুপাত প্রথম শ্রেণী বিভাগ হচ্ছে শিকড় সমানুপাত তাহলে আমরা এখানে আমাদের সঙ্গে দিলাম C5H12 তো এটা থেকে আমাদের কিছু স্ট্রাকচার বের করতে হবে প্রথম স্ট্রাকচারটা হবে CH3 CH2 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 CH3 ওকে দেখো এখানে পাঁচটা কার্বনের জন্য সর্বোচ্চ হাইড্রোজেন লাগে কয়টা 12টাই লাগে 5 গুণ 10 যোগ 2 12টাই লাগে এবং এখানে 12টাই আছে তাহলে এখানে অসম্পৃক্ততার মাত্রা কত হবে শূন্য হবে তার মানে এই আণবিক সংকেত থেকে যে গাঠনিক সংকেতগুলো আসবে সেখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না আচ্ছা তাহলে এই ধরনের নাম কি হবে পেন্টেন নাম হচ্ছে পেন্টেন এরপরে আসো আমরা এবার যদি মেইন চেইনে 4টা কার্বন নেই আমরা যদি মেইন চেইনে 4টা কার্বন নেই আর আরেকটা কার্বনকে আমরা পার্শ্ব শিকলে দিয়ে দেই তাহলে কেমন হয় জিনিসটা এটা হবে CH3 এটা হবে CH2 এটা হবে CH এটা হবে CH3 এটা হবে CH3 দেখো তাহলে এখানে মেইন চেইনে 5টা কার্বন আছে আর এখানে মেইন চেইনে 4টা কার্বন আছে এখানে মেইন চেইনে আমার 4টা কার্বন আছে তাহলে যদি মেইন চেইনে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যায় যদি মেইন চেইনে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে এটা হবে তোমার শিকল সমান আর দেখো এখানে আমাদের যোগাযোগে নাম্বারিং এর একটা বিষয় আছে নাম্বারিং কি যে পাশ থেকে তোমার পার্শ্ব শিকলটা কাছে ওই পাশ থেকে নাম্বারিং হবে তাহলে ধরো CH3 এই পাশ থেকে কাছে তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন এটা হবে 2 নাম্বার কার্বন এটা হবে 3 নাম্বার এটা হবে 4 নাম্বার কার্বন তাহলে এই ধরনের নাম হবে
মিথাইল আর মেইন চেনে কার্বন 4টা এটা হবে বিউটেন। 2 মিথাইল বিউটেন। আচ্ছা এরপরে দেখো এবার যদি মেইন চেনে কার্বন 3টা হয়, দেখো মেইন চেনে যদি কার্বন 3টা হয়, মেইন চেনে যদি কার্বন 3টা হয়, আর বাকি দুটো কার্বনকে আমরা এখানে দিলাম। এইখানে মেইন চেইনে কার্বন হলো 3টা। বলো এখানে মেইন চেইনে কার্বন কয়টা? এখানে মেইন চেইনে কার্বন 5টা, এখানে মেইন চেইনে কার্বন কয়টা? 4টা, এখানে মেইন চেইনে কার্বন কয়টা? 3টা। তাহলে মেইন চেইনে যদি কার্বন সংখ্যা পরিবর্তন হয় তাহলে তাকে কি বলবো? শিকল সমান। সেটাকে বলবো শিকল সমান। তাহলে এই ধরনের নামকরণ কি হবে দেখো, তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বারিং এখানে করলেই হবে। এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। এটার নাম হবে তাহলে 2,2 ডাইমিথাইল আর মেইন চেনে যেহেতু কার্বন 3টা তাহলে হবে প্রোপেন। এই হলো আমাদের শিকল সমানতা। এই যে মেইন চেনে কার্বন 4টা, নিচেরটা ধরুন না ওই শিকলটা, এটা তো পার্শ্ব শিকল। এখানে মেইন চেনে অনলি, অর্থাৎ পেন্টেন বিউটেন প্রোপেন নামকরণে শুধুমাত্র মেইন চেনে কার্বন সংখ্যা কয়টা আছে সেটা হিসাব করো। 200 টাকা তো হবে। আচ্ছা তাহলে এটা বুঝছি, তাহলে হইছে। আচ্ছা শিকল সমানতার পরে আমাদের আসবে হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতা এরপরে আসবে আমাদের অবস্থান সমানতা। অবস্থান অবস্থান সমানতাটা কেমন? দেখো যদি তুমি এই দুটো যৌগকে উদাহরণ হিসেবে নাও, এখানে কি হচ্ছে মেইন চেনে দেখো কার্বন কয়টা? 4টাই। এখানেও মেইন চেনে কার্বন 4টা, এখানেও মেইন চেনে কি কার্বন 4টাই, ঠিক আছে? তাহলে অবস্থান সমানতার ক্ষেত্রে হচ্ছে মেইন চেনে কার্বন সংখ্যা সমান থাকে। মেইন চেনে কার্বন সংখ্যা সমান থাকে। মেইন চেনে কার্বন সংখ্যা ভিন্ন হয়ে গেলেই সেটা কি শিকল সমানতার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে অবস্থান সমানতায় মেইন চেনে কার্বন সংখ্যা সমান থাকবে, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এইখানে কার্যকরী মূলক কে বল? এই যে দুটো যোগে কার্যকরী মূলক হচ্ছে এই ডাবল বন্ড। এটা হচ্ছে আমাদের এখানে কার্যকরী মূলক। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে তোমার এই ডাবল বন্ডটা 1 নাম্বার অবস্থানে আছে। 1 2 3 4, মানে যেই পাশ থেকে তোমার কার্যকরী মূলক কাছে ওই পাশ থেকে নাম্বারিং হবে এবার। আর এখানে তোমার যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই হবে 1 2 3 4, 1 2 3 4। এখানে দেখো, এখানে তোমার
2 নম্বর অবস্থানে আছে। তাহলে এটা হচ্ছে একটা 4 কার্বনের যৌগ এবং এটা হচ্ছে একটা ডাবল বন্ড আছে, এটা একটা অ্যালকিন। 4 কার্বনের একটা অ্যালকিন, 4 কার্বনের কি অ্যালকিন। তাহলে এটার নাম কি হবে? প্রথমটার নাম হবে বিউটিন, বিউটিন 1, ঠিক আছে? এই 1 দিয়ে বোঝাচ্ছে যে তোমার কার্যকরী মূলকটা কত নাম্বার কার্বনে আছে, ঠিক আছে? কার্যকরী মূলকটা কত নাম্বার কার্বনে আছে। আর এটা কি হবে? এটা হবে তোমার বিউটিন 2, বিউটিন, বিউটিন 2, বিউটিন কি হবে 2, বিউটিন 2। এইখানে এই 2 দিয়ে কি বোঝাচ্ছে? কার্যকরী মূলকের অবস্থানকে বোঝানো হচ্ছে। বুঝে গেল কথা? তাহলে ডাবল বন্ড এখানে 1 নাম্বার অবস্থানে, এখানে ডাবল বন্ড কি 2 নাম্বার অবস্থানে আছে। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থান সমানতা। তাহলে আমরা আরো কয়েকটা एग्जांपल নেই। যেমন আমি যদি অ্যালকোহলের কিছু एग्जांपल নিই, CH3, CH3, CH2, CH2, CH2OH। ওকে, দেখো এটা OH আছে, তার মানে এটা অ্যালকোহল, ঠিক আছে? OH আছে মানে এটা অ্যালকোহল, এবং এটা কয় কার্বনের অ্যালকোহল? 4 কার্বনের অ্যালকোহল। এটা কিন্তু এইভাবেও লেখা যায় CH3 CH2 CH CH3OH। এটাকে এইভাবেও লিখতে পারো। তাহলে কার্যকরী মূলক হচ্ছে এখানে OH OH। এই বলো এবার নাম্বারিং কিভাবে করব? যে পাশ থেকে কার্যকরী মূলক নিকট, ওই পাশ থেকে নাম্বারিং হবে। তাহলে দেখো OH এই পাশ থেকে কাছে, এটা হবে 1 2 3 4। এইখানে OH কোন দিক থেকে কাছে? এই পাশ থেকে নাকি এই পাশ থেকে? এই পাশ থেকে চলে আসবে 1 2 3, এই পাশ থেকে চলে আসবে 1 2। তাহলে হচ্ছে লোয়েস্ট লোকেন্ড নিতে হবে। এটা হচ্ছে 1, এটা হলো 2। লক্ষ্য করো এইখানেও তোমার মেইন চেইনে কার্বন কয়টা? এই দেখো মেইন চেইনে কার্বন কয়টা? 1 2 3 4, চারটাই। মেইন চেইনে কার্বন কয়টা? চারটাই। এখানেও মেইন চেইনে কার্বন কয়টা? 1 2 3 4। তাহলে মেইন চেইনে কার্বন সংখ্যায় কোনো পরিবর্তন আসছে? আসে না। মেইন চেইনে কার্বন সংখ্যা পরিবর্তন হলে সেটা কি হবে? মেইন চেইনে কার্বন সংখ্যা পরিবর্তন হলে সেটা কি হবে? শিকল সমুন্নত হয়ে যাবে। তাহলে তুমি চেক করে দেখবে যে মেইন চেইনে কার্বন সংখ্যা সমান কিনা। মেইন চেইনে কার্বন সংখ্যা সমান হলে বুঝবা যে সেটা অবস্থান সমানত হইতে পারে। বলতেছি না হবে, হইতে পারে। এখন দেখো এখানে ওয়েস্টটা 1 নম্বর অবস্থানে না, এখানে ওয়েস্টটা 1 নম্বর কার্বনে যুক্ত, এখানে ওয়েস্টটা কি 2 নম্বর কার্বনে যুক্ত। তাহলে এই যৌগটার নাম কি হবে? এটা হলো 4 কার্বনের একটা অ্যালকোহল, নাম কি বিউটানল, ঠিক আছে? যেহেতু OH 1 নম্বর, এই জন্য কি বলবো? বিউটানল 1, ঠিক আছে? এখানে 1 দিয়ে কি বোঝাচ্ছে? OH এর অবস্থানটা বোঝাচ্ছে। আর এখানে তোমার কি এটা হচ্ছে 4 কার্বনের অ্যালকোহল, এবং OH এবার কয় নম্বর অবস্থানে আছে? 2 নম্বর অবস্থানে। এটার নাম কি হবে? বিউটানল 2। নাম হবে বিউটানল 2, ঠিক আছে? এটা কি তো অনেকটা পরিবর্তন হয়ে যায় কি এটা দুটো কি বেশি পার্থক্য দুটো মধ্যে? অবশ্যই OH চেঞ্জ হয়েছে না, তাহলে ভৌত রাসায়নিক ধর্ম তো পুরোপুরি বদলে যাবে, কিছুই সেম থাকবে না। হ্যাঁ, এমনি অ্যালকোহলের বেসিক যে ধর্মগুলো এগুলো থাকবে, এটা দুটোর মধ্যে থাকবে, বাট তারপরেও একটা ভালো রকমের চেঞ্জই আসবে। নাইলে তো আর এটা থেকে এটা বানায় আমার লাভ কি? যদি আসলে কোনো চেঞ্জ না হয় তাহলে সমান্তর কোনো উদ্দেশ্য হলো না। কি চেঞ্জ হবে না এগুলো তোমার জানা প্রয়োজন না, তোমার স্ট্রাকচার রাখতে পারলে হচ্ছে। বুঝছো অবস্থান সমানতা? ওকে, সিম্পল, খুবই সিম্পল। মেইন চেইনে কার্বন সংখ্যা সমান থাকলে তুমি খালি দেখবে যে তোমার মানে কার্যকরী মূলকগুলো কোন কোন পজিশনে অ্যাটাচ, মানে কার্যকরী মূলকের পজিশন চেঞ্জ হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে? অবস্থান সমান। তাহলে শিকল সমানতা গেল, অবস্থান সমানতা গেল। এরপর আসবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমানতা, সেটা হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা, এইখানে অনেক কিছু আছে। কার্যকরী মূলক সমানতা, এটা কেমন হবে দেখো। দেখো কার্যকরী মূলক সমতায় এখানে অনেকগুলা কেস আছে, বুঝছো তো? 3টা কেস আছে।
প্রথম কেসটা হচ্ছে এরকম, তোমাকে এরকম একটা আণবিক সংকেত দিবে C3H8O। দেখো প্রথম কেস এরকম, ভালো করে লক্ষ্য করো। প্রথম কেস হচ্ছে C3H8। তো এটার জন্য সবার প্রথমে তোমাকে বের করতে হবে ডিউ। এবার লক্ষ্য করো, যদি আণবিক সংকেতের মধ্যে অক্সিজেন থাকে, যদি আণবিক সংকেতের মধ্যে অক্সিজেন থাকে, তাহলে অক্সিজেনকে পুরোপুরি ইগনোর করব, অর্থাৎ অসম্পৃক্ততার মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে অক্সিজেনকে আমরা বিবেচনা করব না। ডিউ নির্ণয়ে অক্সিজেনের কোনো ভূমিকা নাই, অক্সিজেন বাদ হিসাব থেকে, পুরোপুরি বাদ। এবার আমি দেখব তিনটা কার্বনের জন্য আমার সর্বোচ্চ হাইড্রোজেন কয়টা লাগে? 8টাই তো লাগে না, 3 × 6 = 8টাই লাগে, এবং এখানে 8টা হাইড্রোজেনই আছে, তার মানে এখানে ডিউ শূন্য। এর অর্থ কি? এই আণবিক সংকেত থেকে যে স্ট্রাকচারগুলো আমি পাবো সেখানে কোনো ডাবল বন্ড, কোনো ট্রিপল বন্ড এবং কোনো রিং সম্ভব হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি লিখলা যে ভাই কার্বন কার্বন কার্বন। এখন যখনই আমরা কখনো অক্সিজেনকে দেখি, দেখো যখনই তুমি অক্সিজেনকে দেখো তোমার মনে কি আসে? যে ভাই ডাবল বন্ড অক্সিজেন, ন্যাচারাল টেন্ডেন্সি যেটা আমাদের। অক্সিজেনকে দেখলেই একটা স্টুডেন্ট সে প্রথমেই সে অক্সিজেনকে ডাবল বন্ডে দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি শো করবে। হ্যাঁ, কিন্তু এটা এখানে করা যাবে না, কারণ আমি তো আগেই জেনে গেছি যে ভাই আমার স্ট্রাকচারে কোনো ডাবল বন্ড থাকা যাবে না, কারণ আমার ডিউ এখানে কত? শূন্য। তাহলে অক্সিজেনকে ডাবল বন্ডে দেওয়ার কোনো সুযোগই আমার কাছে নাই। তাহলে অক্সিজেনকে সিঙ্গেল হ্যান্ডে রাখতে হবে। এইটা রাখার একটা উপায় আছে, সেটা হলো অক্সিজেনের সাথে একটা H রাখতে হবে। বুঝছো আমার কথা? তার মানে অক্সিজেনকে যদি ডাবল বন্ডে দেওয়া না যায় তাহলে অক্সিজেনকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, OH। অক্সিজেনের সাথে OH থাকে। এই বাকিটা হয়ে গেছে, বাকিটা পান্তা বাকি। এখানে 3টা হাইড্রোজেন লাগবে, এখানে 2টা লাগবে, এখানে 2টা লাগবে। হাইড্রোজেন বাকিগুলো অটোমেটিক্যালি মিলে যাবে, হয়ে গেছে? হয়ে গেছে তোমার যোগ। এখন ধরো তুমি যদি কোনো কারণে অক্সিজেনটাকে ডাবল বন্ডে দিয়ে দিতা ভুলে, তুমি দেখতে যে তোমার হাইড্রোজেনগুলো আর মিলানো যাচ্ছে না। দুইটা কার্বনের মাঝখানে অক্সিজেন দিলে হবে না? হ্যাঁ, আমি তো আসতেছি, এটা ভালো প্রশ্ন, ওটা তো হবে। আচ্ছা, তাইলে এদিকে দেখো, OH আছে, যেমন এটা অ্যালকোহল, শিওর এটা একটা অ্যালকোহল, এবং এটা কয় কার্বনের অ্যালকোহল? 3 কার্বনের অ্যালকোহল। নাম কি হবে? প্রোপানল। নাম হবে প্রোপানল। প্রোপানল, ঠিক আছে? প্রোপানল। আচ্ছা, এখন আরেকটা রাস্তা আছে অক্সিজেনকে ডাবল বন্ডে না দেওয়া। সেটা কি? তুমি 3টা কার্বন পাশাপাশি লিখো এভাবে, তুমি 2টা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন দিয়ে দাও, তাতেও হবে, তাতেও হবে না, তাতেও হবে। CH3, এটা CH2, এটা CH3। এখন লক্ষ্য করো, এইটা হলো OH, দিস অ্যালকোহল, আর এইখানে 2টা কার্বনের মাঝখানে অক্সিজেন আছে। এই কার্যগুলোর নাম কি? ইথার। ইথার, ঠিক আছে? মানে এটা হচ্ছে একটা ইথার, মানে এটা হলো একটা ইথার, নাম ইম্পর্টেন্ট না এখানে। এটা একটা ইথার, নেমিং ইজ নট ইম্পর্টেন্ট। তার মানে দেখো এখানে কিন্তু কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে গেছে না? একটা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক ছিল OH, আরেকটা কি 2 কার্বনের মাঝখানে অক্সিজেন, ওইটা কি আমাদের আরেকটা কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলকটাই বদলে গেছে, কার্যকরী মূলকটাই বদলে গেছে, একটা অ্যালকোহল আর একটা কি ইথার। এই জন্য এই দুটো যৌগকে আমরা কি বলবো? পরস্পরের কার্যকরী মূলক সমানুতা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমানুতা, মানে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে। এবার শুনো কি আসবে, ট্রিক্স হচ্ছে যদি তুমি দেখো তোমার ডিউ শূন্য আসে, ডিউ কত? শূন্য আসে, তাহলে বুঝবা অ্যালকোহল আর ইথার আসবে। যদি ডিউ শূন্য হয় তাহলে
তাহলে সমান সব সময় অ্যালকোহল এবং ইথার আসবে ডিউ শূন্য হলে অ্যালকোহল এবং ইথার আসবে সবসময় আচ্ছা এবার দেখো আমরা নিলাম এরকম C3 এবার H8 এর বদলে মনে করো তোমার হচ্ছে আছে H6 এদিকে দেখো এদিকে এই যে ফোকাস করো এবার আছে H6 ওকে তাহলে ক্যালকুলেট করো D 3 কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন কয়টা লাগে 8টা লাগে কয়টা আছে 6টা আছে তাহলে কয়টা কম 2টা কম তাহলে D হচ্ছে 1 তাহলে প্রতি 2টা হাইড্রোজেন কমের জন্য D কত হবে 1 আচ্ছা আচ্ছা D1 মানে কি D1 আমরা কিভাবে বের করতাম পাই বন্ধন প্লাস কি রিং না আমাদের সূত্রটা কি ছিল D বের করার পাই বন্ড প্লাস রিং এই দেখো রিং ঠিক আছে তাহলে হয় তোমার কাছে একটা পাই বন্ধন থাকবে কোনো রিং থাকবে না ঠিক আছে অথবা কোনো পাই বন্ধন থাকবে না কিন্তু একটা কি রিং থাকবে এখন রিং স্ট্রাকচারগুলো আমরা অ্যাভয়েড করব রিং স্ট্রাকচারগুলো আমাদের প্রয়োজন নেই আমরা শুধু শিকলগুলো নিব এখন একটা পাই বন্ধন কিভাবে রিপ্রেজেন্ট করা যায় একটা ডাবল বন্ড দিয়ে দিব যৌগের যে কোনো একটা জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দিলেই কি একটা পাই বন্ধন আমরা পেয়ে যাব নাকি তাহলে আমরা এটা বুঝেই গেলাম আগেই যে আমি যদি এখানে 3টা কার্বন দেই দেখো ভালো করে এখন কিন্তু আমার অক্সিজেনকে ডাবল বন্ডে রাখার কি সুযোগ আছে ঠিক আছে যেটা ডি হচ্ছে কত 1 এখন তুমি কোন একটা অক্সিজেনে সেখানে একটা কার্বনে তুমি অক্সিজেনকে ডাবল বন্ডে দিয়ে দাও কার্বন অক্সিজেন ডাবল বন্ড ঠিক আছে যেহেতু একবার তুমি ডাবল বন্ড দিয়ে দিছো এখন কিন্তু আর কোথাও ডাবল বন্ড দেওয়ার সুযোগ নাই এখন বাকি সব জায়গায় কি হবে সিঙ্গেল বন্ড হবে তাহলে এখন দেখো এদিকে হবে CH3 এদিকে হবে CH2 এই কার্বনে কি চালকপূর্ণ হইছে এই কার্বনে চালকপূর্ণ হইছে হয় নাই আর এখানে কি বলবে একটা হাইড্রোজেন এবার মনোযোগ দিয়ে দেখো এই জিনিসটা কি বোঝায় এটা কি CHO কি না বলো CHO কি না এই জিনিসটা CHO রিপ্রেজেন্ট করছে এখানে তাহলে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড এটা হচ্ছে কি তার মানে কি বুঝলা যদি অক্সিজেন থাকে এবং ডিউ যদি কত হয় 1 হয় তাহলে অবশ্যই অ্যালডিহাইড আসবে এটা হলো অ্যালডিহাইড আচ্ছা এটা হলো ছোট করে নিই আচ্ছা এবার আমি কি চাইলে এরকম কাজ করতে পারতাম না দেখো তো আমি 3টা কার্বন লিখলাম অক্সিজেনটা এবার আগে তো আমি অক্সিজেনটা কিন্তু প্রান্তে দিছিলাম ডাবল বন্ডে এবার আমি কিন্তু চাইলে অক্সিজেনটাকে মাঝখানের কার্বনে দিতে পারি ডাবল বন্ডে মাঝখানের কার্বন কি দেওয়ার সুযোগ আছে অফ কোর্স আছে মাঝখানের কার্বনে দিই তাহলে কি হবে বলো এই কার্বনে চালকপূর্ণ এখানে হবে CH3 এখানে হবে CH3 এইবার দেখো তো এটা কি দেখো তো CO এটা কিসের কার্যকরীমূলক কিটোন এটা হলো কিটোনের কার্যকরীমূলক CO অ্যাকচুয়াল কনসেপ্ট কি পড়েছিলাম যে আমি বলছিলাম যে যদি CO এর এক হাতেও হাইড্রোজেন থাকে তাহলে ওটা অ্যালডিহাইড হতে বাধ্য CO এর এক এটা তো প্রথমে পড়া ছিল একটু প্রথম বলি CO এর এক হাতে হাইড্রোজেন থাকে এটা অ্যালডিহাইড আর CO এর কোনো হাতে হাইড্রোজেন না থাকলে সেটা কি কিটোন তাহলে এটা হচ্ছে কিটোন 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 ঠিক আছে তার মানে যদি অক্সিজেন থাকে এবং D1 হয় তাহলে হয় অ্যালডিহাইড আসবে আর কি আসবে কিটোন আসবে তার মানে অ্যালকোহল এবং ইথার পরস্পরের কার্যকরীমূলক সমান অ্যালডিহাইড এবং কিটোন পরস্পরের কার্যকরীমূলক সমান মানে অ্যালডিহাইড
অ্যালডিহাইড আসলে কিটোন আসতে বাধ্য, বুঝছো কি না? অ্যালকোহল আসলে ইথার আসতে বাধ্য, আসবেই। এখানে আরো একটা স্ট্রাকচার পসিবল হবে, সেটা দেখাচ্ছি এবার। কিরকম? ধরো তুমি 3টা কার্বন নিলা, ভালো কথা। তোমার মনে হলো এবার তুমি অক্সিজেনকে ডাবল বন্ডে রাখতে চাও না, তুমি 2 কার্বনের মাঝখানে তুমি ডাবল বন্ড দিতে চাচ্ছ, ঠিক আছে? এটাও পসিবল, তবে কি পারে, আমার তো D1 মেইনটেইন হবে। কিন্তু কিন্তু এইবার তো অক্সিজেনকে আর ডাবল বন্ডে রাখার সুযোগ নেই, তাহলে এবার অক্সিজেনকে সিঙ্গেল হ্যান্ডে রাখতে হবে। আর অক্সিজেনকে সিঙ্গেল হ্যান্ডে রাখা মানে অক্সিজেনের সাথে এইচ থাকতে হবে। একটা কাজ করে দাও, তুমি এই মাঝখানের কার্বনে একটা OH লাগাই দাও, হয়ে গেছে। তাহলে অক্সিজেনকে ডাবল বন্ডে দেওয়ার প্রয়োজন নেই আমার, আমি 2 কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিতে পারি। এখানে তোমার 3টা হাইড্রোজেন লাগবে, মাঝখানে কার্বন লাগবে না, কত লাগবে? 2টা। এটা একটা স্পেশাল স্ট্রাকচার। এরকম দেখো, এখানে 2টা ফাংশনাল গ্রুপ আছে, একটা হলো OH আর একটা কি ডাবল বন্ড, একটা হচ্ছে ডাবল। OH থাকলে কি বলবো? অল, ঠিক আছে? ডাবল বন্ড মানে কি? ইন, EN ইন। মানে প্রথম দিন বলছিলাম অর্গানিক কেমিস্ট্রি 2টা ভাইল কখনো পাশাপাশি থাকতে পারে না, তাহলে এই ইটাকে বাদ দিতে হবে। তাহলে কি পাবো? ENOL, ইনল। এই যে স্ট্রাকচারটা আমরা পাইলাম, এটা হচ্ছে একটা ইনল গঠন, ইনল স্ট্রাকচার। ইন মানে ডাবল বন্ড, অল মানে OH, ইনল। এটা নিয়ে আমরা একটু পরে পড়বো বিস্তারিত, এখানে আরো পড়াশোনা আছে। ইনল তাহলে বুঝবা, যদি অ্যালডিহাইড আসে, কিটোন যদি আসে কোনো কারণে কোনো স্ট্রাকচারে, কিটোনের সাথে কি থাকে? অলওয়েজ ইনলও থাকবে, ইনলও থাকবে। তাহলে অ্যালডিহাইড, কিটোন, ইনল এরা হলো পরস্পরের কি কার্যকরীমূলক সমান। তাহলে সহজে কিভাবে মনে রাখবো? অক্সিজেন থাকবে এবং ডিউ যদি 0 হয় তাহলে কি হবে? অ্যালকোহল এবং ইথার। যদি অক্সিজেন থাকে, ডিউ যদি 1 হয় তাহলে কি হবে? অ্যালডিহাইড, কিটোন এবং কি ইনল। এখন আমরা দেখব যদি অক্সিজেন 2টা থাকে, অক্সিজেন যদি 2টা থাকে তখন কিটোনের সাথে কি ইনল থাকবে? মানে কিটোনের সাথে ইনল থাকবে। ভাইয়াটা ইনল কেন না? মানে ইন করতে গেলে তো আসবে। বল, আমি করতে গেছিলাম জানি না, ফেল আছে। নাম বানাইছি। ইন কেন আসবে? ওই লেখা আছে তো। তোমার কি সিফাত করলাম, সিফাত করব। এদের আব্বা আমার আছে ভাই মন করে আসে আর জিজ্ঞেস করো অল্প তাদের বল তো জানি। আচ্ছা বলতেছি, ডাবল বন্ড কি বলো? অ্যালকিন, হ্যাঁ, ALKENE, ওইখান থেকে আসছে EN, অ্যালকিনের ইন। তো বাকি তো 3টা কার্বনের বৈশিষ্ট্য হয়ে গেল। কি? বিউটি না না, ওইটা আমার দরকার নাই। আমি তো এটা এক্সাক্ট মিনিং এখানে করতে যাচ্ছি না, আমি বলতেছি যে এখানে ডাবল বন্ড আছে এজন্য ইন, দেখো এখানে ডাবল বন্ড আছে এজন্য ইন, আর OH আছে এজন্য কি? এই তুমি ওদিকে তাকাচ্ছ, ডাবল বন্ড আছে এজন্য ইন, OH আছে এজন্য কি? অল। কারণ অর্গানিক কেমিস্ট্রি 2টা ভাইল পাশাপাশি থাকতে পারে না, এটা তো বলছি। এজন্য এইটা বাদ দিছি, তাহলে হচ্ছে ইনল। তাহলে এখানে তোমার এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলি ইনল গঠন, মানে কিটোনের ইনল গঠন বা অ্যালডিহাইডের কি ইনল গঠন। এরকম। সরাসরি আমি একটু বনাম বলতে পারবো। না, এটার নাম একটু জটিল। আমি তোমাকে বলি তুমি নামকরণের পাল্লায় পড়ারই দরকার নেই ভাই, নামকরণ থেকে কিচ্ছু আসবে না। তুমি যদি যোগের নাম পরীক্ষা করলে নাও লেখো, কোনো নাম্বার কাটা যাবে না। নামকরণ অর্গানিক জিনিস সবচেয়ে ভালো জিনিস। অর্গানিক কেমিস্ট্রিতে কেউ বস হইতে পারে, তার নামকরণ জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, এদিকে আসো। এবার যদি অক্সিজেন 2টা থাকে, এদিকে দেখো অক্সিজেন 2টা থাকে, যেমন C3H6O2, এটা তো ভালো করে। অক্সিজেন যদি 2টা থাকে, C3H6O2, অক্সিজেন 2টা থাকুক একটা থাকুক, অক্সিজেনের গুণবই না, অক্সিজেনের গুণবই না। ডিও বিবেচনা করার সময় অক্সিজেন হিসাবে আসবে না, 2টা থাকুক একটা থাকুক। তাহলে অক্সিজেন বাদ, তাহলে C3H6, তাহলে 3 কার্বনের জন্য ম্যাক্সিমাম হাইড্রোজেন কত লাগে? 8টা, আছে কয়টা? 6টা, 2টা কম, তাহলে ডি হলো 1। আচ্ছা ঠিক আছে,
চায় আচ্ছা আমি বলি যখন সে দুটো অক্সিজেন দেখবে সে বলবে যে ও আচ্ছা দুটো অক্সিজেনকে ডাবল বন্ডে দিয়ে দেয় দেখি না কি হয় দেখতে একটু ছবিটা চলে আসবে দেখো এইটা কি করা যাবে কেন এটা করা যাবে না এই দেখো এটা কি করা এখানে পসিবল কেন পসিবল না কারণ ডিউ টু 1 দুটো ডাবল বন্ড দেওয়ার সুযোগ নেই দুটো ডাবল বন্ড দিলে ডিউ 2 হয়ে যাবে তাহলে আমি কোনোভাবে এই কাজটা করতে পারবো না তাহলে আমাকে কি রাস্তা কি একটা অক্সিজেনকে আমি ডাবল বন্ডে দিয়েই দিছি আর একটা অক্সিজেনকে কার সাথে রাখতে হবে ওইটার সাথে আর বাকি সব রাস্তা বন্ধ তাহলে বাকি হাতগুলো এইচ দিয়ে ফিল আপ করতে এখানে তিনটা এখানে দুইটা এই কারণে চার তো ফিল আপই আছে এই দেখে দেখে পরিচিত কোন হচ্ছে এটা কি সি ডাবল এইচ না এটা কি এটা কার্বক্সিলিক অ্যাসিড তাহলে অক্সিজেন যদি দুইটা থাকে অক্সিজেন যদি দুইটা থাকে এবং ডিউ যদি 1 হয় কি আসবে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক আচ্ছা বুঝছো তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে অক্সিজেন দুইটা দেখলে উদ্দীপকে যখনই তুমি দেখবে যে ভাই তোমার একটা অ্যাডমিশন তো অক্সিজেন দুইটা বুঝবে যে এখানে কি আসবে কার্বক্সিলিক অ্যাসিড আসবে এখন কিছু কাজ করি এখানে আমি একটা কাজ করি আমি দেখো এই মিথাইল আর এই হাইড্রোজেনের জায়গাটা একটু পরিবর্তন করে দিই মানে ইন্টারচেঞ্জ করে দিই মিথাইলের জায়গায় হাইড্রোজেন চলে আসবে মিথাইলের জায়গায় হাইড্রোজেন চলে আসবে আর হাইড্রোজেনের জায়গায় কি চলে যাবে মিথাইল চলে যাবে তো এটা যদি হয় তাহলে তো আমার আণবিক সংকেতে তো কোনো ইমপ্যাক্ট করতেছে না এটা ঠিক আছে না যদি আমি করি তাহলে তখন স্ট্রাকচারটা কেমন হবে বলো তো এই মিথাইলের জায়গায় এখন কে চলে আসছে এইচ চলে আসছে HCH2 C ডাবল বন্ড এখানে O এবার H এর জায়গায় কি চলে আসছে মিথাইল এটাকে আমরা একটু CH3 লিখতে পারি না HCH2 কে HCH2 কে CH3 লিখতে পারি আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কি আছে C ডাবল O আছে কিনা বলো C ডাবল O আছে কিনা C ডাবল O আছে কি হ্যাঁ আর্মি দাও দিছে ভালো হইছে মানে সব দিবস সকাল লিখতেছিল ভাই সি ডাবল ও ভালো করে দেখো সি ডাবল ও কিন্তু সি ডাবল এর পরে কি আছে একটা অ্যালকাইল মূলক আছে কিনা এই সি ডাবল এর পরে একটা অ্যালকাইল মূলক আছে কিনা সি ডাবল ও আছে সি ডাবল এর পরে একটা অ্যালকাইল মূলক আছে এটা কিসের কার্যকরী মূলক এটা এস্টার সি ডাবল এর পরে আর থাকলে এটা কি এস্টার এর কার্যকরী মূলক তাহলে যখনই কার্বক্সিলিক অ্যাসিড আসবে তখন কি সমন হিসেবে এস্টার আসবে এটা হবে এস্টার 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 বৃষ্টি হচ্ছে নাকি ওয়েদার কেমন এই দুপুরবেলা কড়া তপ্ত গরম পড়ে আবার বিকেল থেকে 5টা থেকে বৃষ্টি আসছে 4টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভারী বৃষ্টি মতো হবে না রাস্তার আগে থেকে বসে আছি লাইসেন্স চেক করতে আসছি বেরিবাদের এখানে ওরা বাইক ভাড়া করছে ভাই লাইসেন্স নেই আমার আর্মি আসছে লাইসেন্স চেক করতে একটা দিছে টান ওখানে এসে আবার আমার ধরতে আসছে আমি টান দিয়ে সিরিজে দিকে যাচ্ছি তোমার যদি ধরে নিয়ে যায় তোমরা আপনি কি করবে তোমার সাথে উল্টা পাল্টা জায়গায় ঘুরিও না পুরো পথ থেকে এসে ভাই ভাই পথ না পথ থেকে গেছি বুঝে গেল কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাস্টার পরস্পর নিয়ে কার্যকরী মূলক সম্পর্ক তাই না আমাদের কার্যকরী মূলক সম্পর্ক শেষ তিনটা জিনিস মনে রাখবো আবার বলছি অক্সিজেন থাকবে ডিউ শূন্য হলে অ্যালকোহল এবং ইথার অক্সিজেন থাকবে ডিউ 1 হলে অ্যালডিহাইড কিটোন এন্ড কি ইনল
অক্সিজেন যদি দুইটা থাকে বুঝবা যে ওখানে কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার আসবে, তবে এস্টার তোমার কোনো কাজে আসবে না। তোমার মেইনলি কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রশ্ন হবে, এস্টার আমাদের কোনো কাজে না, এস্টার তেমন কোনো বিক্রিয়াও নেই, এস্টারের সক্রিয়তা অনেক কম, তেমন বিক্রিয়া অংশগ্রহণ করে না। এখন তাহলে মোটামুটি আমাদের কি কি সমাধান হলো, শিকল গেল, অবস্থান গেল, কাজে গেল, এরপর আমরা কি করব, মেটামারিজম। নেক্সট ওয়ান আসবে মেটামারিজম। মেটামারিজম আচ্ছা, মেটামারিজম কি দেখো, এদিকে এসো। ধরো তোমাকে আমি দিলাম CH3 CH2 CH2 OCH3। আরেকটা আমরা এরকম লিখতে পারি CH3 CH2 OCH2 CH3। বলো এটা কিসের কার্যকরী মূলক, এটা ইথার না, এটা দুটাই কিন্তু ইথার না, দুটাই কিন্তু ইথার, দুটো হচ্ছে ইথার, ওকে দুটাই ইথার। এখন দেখো এইখানে তোমার যে অক্সিজেনটা আছে, এখানে দেখো যে অক্সিজেনটা আছে, একবার হচ্ছে অক্সিজেনের ডানে একটা কার্বন আছে, আরেকবার হচ্ছে অক্সিজেনের হচ্ছে যে বামে কত 3 কার্বন, বাট টোটাল কার্বন কয়টা, 4টাই কিন্তু মেইনটেইন আছে। আবার এখানে দেখো অক্সিজেনের বামে 2টা কার্বন আছে, এখানে অক্সিজেনের ডানে 2টা কার্বন আছে, ওকে অক্সিজেনের বামে কার্বন সংখ্যা ডিফারেন্ট, কার্বন সংখ্যা সেম, বাট টোটাল কার্বন এখনো কি 4টাই। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা সমানও হতে পারে, ভিন্ন হতে পারে, বাট মোট কার্বন সংখ্যা কি দুটো যোগের মধ্যে কি থাকবে, সমান থাকলেই এটাকে আমরা বলবো পরস্পরের মেটামার। পরস্পরের কি মেটামার, এটা মূলত একই জাতীয় হচ্ছে যে কার্যকরী মূলক বিশিষ্ট যৌগগুলো দেখায়। এটা মানে সিম্পল জিনিস, কার্যকরী মূলকের বামে ডানে কার্বন সংখ্যা সেম হইতে পারবে, ডিফারেন্ট হইতে পারবে, বাট টোটাল কার্বন সংখ্যা কি দুটো যোগের মধ্যে কি থাকতে হবে, সেম থাকলে কি এরা হচ্ছে পরস্পরের মেটামার হবে, এটা হচ্ছে মেটামার। আচ্ছা মানে তুমি ভাবছো না তো ভাই এখানে বলবো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, দুইটা ফুটবল ম্যাচ হলো, দুইটা ম্যাচের মধ্যে 4টা গোল হয়েছে, কিন্তু ম্যাচের ফলাফল ভিন্ন। এরকম একটা হলো 3-1 আর একটা হচ্ছে 2-2, গোল সংখ্যা সমান কিন্তু ম্যাচের ফলাফল কি ভিন্ন, ঠিক আছে, এটাই হচ্ছে মেটামারিজম। গোল সংখ্যা সমান হবে কিন্তু ম্যাচের ফলাফলটা কি হবে, ভিন্ন হবে। একটা 2-2 গোলে ড্র, এটা কি 3-1 একটা টিম জিতেছে। আরেকটা দেখো অবস্থান সমানতাও তো এরকম না, কোটা অবস্থান সমানতা আমি তোমাকে বলি একটা যৌগ একাধিক সমতল আন্ডারে পড়তেই পারে, একটা সিঙ্গেল কম্পাউন্ড মাল্টিপল সমতা প্রদর্শন করতে পারে, এটা কোনো বড় ইস্যু না। তো আমরা যেহেতু মেটামারিজম করতেছি, আমরা কি মেটামারিজমের এক্সাম্পলগুলো লিখেছি। আচ্ছা ওকে, এবার দেখো তোমার যদি এরকম একটা দেই CH3 CH2 CO CO, দেখো এটা CO, তারপর হচ্ছে CH CH, এটা দিলাম, আরেকটা দিতে পারে CH3 CH2 CH2 CO CH3। বলতে এখানে কার্যকরী মূলক কে, কিটোন না, কিটোন। এখানে সিওর বামে কার্বন কয়টা, 2টা, সিওর ডানে কার্বন কয়টা, 2টা, ওকে 2টা, বাট এখানে সিওর বামে কার্বন 3টা, এখানে সিওর ডানে কার্বন কয়টা, 1টা, বাট তুমি টোটাল কার্বন হিসাব করো, দুটো যৌগের টোটাল কার্বন হিসাব করো 5টাই না,
1 2 3 4 5 1 2 3 4 5 বুঝতে পারছো বিষয়টা? দুইটাই কিন্তু কিটোন, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা সমানও হতে পারে ডিফারেন্ট হতে পারে, বাট টোটাল যে কার্বন সংখ্যা দুটো যৌগের মধ্যে কি থাকে সমান থাকে। তাহলে এই দুটো যৌগকে আমরা বলবো পরস্পরের মেটামার, আবার এই দুটো যৌগকে বলবো কি পরস্পরের মেটামার। এবং মেটামারগুলো কিন্তু একই কার্যকরী মূলক হইতে হবে। আবার তুমি এটা বলতে পারবে না যে ভাইয়া ইথার এবং কিটোন মেটামার, এভাবে বলা যাবে না। দুইটা ইথার হবে না হলে দুইটা কিটোন হবে। তাহলে মেটামার কারা কারা দেখায়? জেনারেলি ইথার দেখায়, কিটোন দেখায়, ইথার দেখায়, কিটোন দেখায়। এখন আমরা অ্যামিন দেখব। আমরা অ্যামিনটা আমাদের পড়া হয়নি, অ্যামিনটা দেখব এখন আমরা। কি অবস্থা হ্যাঁ? সেই কাটিং আর্মি কাটিং চলো এবার আমরা দেখি অ্যামিন। এটা একটু ভালো করে ফোকাস করো। এখন জিনিসটা তুমি পড়বেন, ধরো তোমাকে দিল C3H9N। এই এখন আমরা দেখব যদি আমাদের আণবিক সংকেতের মধ্যে নাইট্রোজেন পরমাণু থাকে তাহলে কিভাবে তুমি ডি ক্যালকুলেট করবে। নাইট্রোজেন থাকলে এটা 4 নেই, এটা 9 দিয়ে মিলানো যাবে না, 4 দিয়ে ভালো হয়। C4 হবে, C4H11N। তাহলে তোমাকে এরকম একটা আণবিক সংকেত দিল C4H11N, বললো যে এই আণবিক সংকেত থেকে সম্ভাব্য গাঠনিক সমাণুসমূহের সংকেত লিখো। এখানে নিয়মটা হলো তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে নাইট্রোজেনকে ফার্স্ট আউট করবে এখান থেকে। এটা কি মেটামারের জন্য? হ্যাঁ, মেটামারের জন্য আন্ডারে দেখাচ্ছি এটা। নাইট্রোজেনকে তুমি ফার্স্ট আউট করবা, তবে নাইট্রোজেন এক আউট হবে না। সে কি করবে, এই 11টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন নিয়ে আউট হবে। নাইট্রোজেনকে শুধু সিঙ্গেল আউট করা যাবে না, অক্সিজেন থাকলে পুরো আউট করতে পারবে না, কিন্তু নাইট্রোজেন থাকলে সে একটা হাইড্রোজেন নিয়ে আউট হবে। তাহলে একটা NH কে তোমার বের করতে হবে এখান থেকে। তাহলে NH কে বের করলে থাকে কি C4H10, এটা থাকে। এখন এই অংশ থেকে ডিউ ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে দেখো 4 কার্বনের জন্য হাইড্রোজেন লাগে কয়টা? 10টাই লাগে, এবং এখানে 10টাই আছে। তাহলে ডিউ কত? 0, ডিউ হচ্ছে 0। তাহলে বোঝা যাচ্ছে যে এই আণবিক সংকেত থেকে যে গাঠনিক সংকেতগুলো পাবো সেখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কাজ করো, এবার লিখো কার্বন 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 কার্বন। আচ্ছা, 4টা কার্বন লিখলাম। মনে রাখবা তুমি নাইট্রোজেন কি তুমি ট্রিপল বন্ডে রাখতে পারবা এখানে? এটা কি পসিবল? কেন পসিবল না? কারণ ভাই ডিউ তো 0, ডিউ তো 0, তার মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড দেওয়ার তো সুযোগ নেই। তাহলে নাইট্রোজেনকে তো 3 হাতে রাখা পসিবল না এখানে, মানে নরমাল একবারই 3 হাতে রাখা পসিবল না। তাহলে কি করতে হবে দেখো, নাইট্রোজেনের সাথে অলওয়েজ তুমি কি করবা, 2টা হাইড্রোজেন রাখবা। ওকে, একটু আগে না একটা ওটা সরানোর জন্য, হচ্ছে ডিউ ক্যালকুলেট করার জন্য। এখন আমি যখন স্ট্রাকচার রাখতে যাব তখন নাইট্রোজেনের কয় হাত পূরণ করতে হবে? 3 হাত পূরণ করতে হবে নাইট্রোজেনের। এই জন্য নাইট্রোজেনের সাথে কয়টা এইচ রাখতে হবে? 2টা এইচ রাখতে হবে। মানে এক হাত তো কার্বনের সাথে আছে, আর বাকি 2 হাত যাবে 2টা এইচ এর সাথে। তাহলে কি পাচ্ছি দেখো, কার্যকরীমূলক কি পাচ্ছি? NH2, এটা কি অ্যামিন। NH2 থাকলে এটা কি হবে? অ্যামিন হবে, ঠিক আছে? বাকি হাইড্রোজেন নিয়ে টেনশন নেই, তাহলে বাকিগুলো দিয়ে দাও। তাহলে 3টা এইচ, এখানে 2টা এইচ, এখানে 2টা এইচ, এখানে 2টা এইচ। এখন দেখো এখান থেকে তুমি এইভাবে করতে পারতা। এদিকে দেখো, মনে করো তুমি 3টা কার্বন লিখলা পাশাপাশি, 3টা কার্বন লিখলা,
তুমি একটা নাইট্রোজেনকে হচ্ছে যে এখানে লিখলা আর আরেকটা কার্বন তুমি এখানে লিখলা, এভাবে অ্যারেঞ্জ করা যাবে না? যাবে। আরেকটা কাজ করা যায়, ধরো তুমি দুইটা কার্বন লিখলা, এবার দুই কার্বনের মাঝখানে তুমি নাইট্রোজেনকে রাখলা, এখানে কার্বন এখানে কার্বন, ঠিক আছে? এই দুটো ওয়েতে অ্যারেঞ্জ করা যাবে নাকি? অ্যারেঞ্জ করা যাবে। এবার দেখো তুমি হাতগুলো পূরণ করো, এক হাত সব এক হাত এখানে, সব এক হাত, ডাবল বন্ড দেওয়ার সুযোগ নাই। তাহলে দেখো কার কয়টা ইঞ্চি লাগে? এখানে কয়টা ইঞ্চি লাগবে? আরিফ তিনটা, এখানে কয়টা লাগবে? এখানে কয়টা? দুটা, এখানে কয়টা লাগবে? একটা। কারণ নাইট্রোজেন তো দুই হাতে আছে অলরেডি। এখানে লাগবে কয়টা? তিনটা। এখানে দেখো তিনটা লাগবে, এখানে কয়টা লাগবে? এখানে কয়টা লাগবে? একটা। এখানে কয়টা লাগবে? দুইটা। 3 2 5 1 6 2 8 3 11 নাইট্রোজেন মিলে গেছে অটো। এবার আমাকে বলো এটা কয় ডিগ্রি এমিন? প্রথমটা এটা একটা 1 ডিগ্রি এমিন না? 1 ডিগ্রি এমিন এটা। কেন? এমিনের ডিগ্রি কিভাবে বের করে? নাইট্রোজেন যতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে সেটা হচ্ছে এমিনের ডিগ্রি। তাহলে এখানে তোমার নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত, এজন্য যে 1 ডিগ্রি এমিন। এখানে দেখো নাইট্রোজেন কয়টা কার্বনের সাথে যুক্ত? এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? দুইটা। এটা হবে 2 ডিগ্রি এমিন। এটা 2 ডিগ্রি এমিন এটা। এটা কয় ডিগ্রি বলো তো? এখানেও তোমার কি নাইট্রোজেন একটা দুটো কার্বনের সাথে, তাহলে এটা হবে তোমার কি 2 ডিগ্রি এমিন। এটাও 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি এমিন আমরা নিব না। 1 ডিগ্রি এমিন হচ্ছে যে আমাদের মেটামরিজমে নেওয়ার কিছু নাই, কারণ কি দেখো তো এখানে তোমার নাইট্রোজেন একদম প্রান্তে, তো কার্বন যা থাকবে সব তো বামই থাকবে। কিন্তু তুমি এই দুটাতে অবজার্ভ করো, এই দুটা সেকেন্ডারি এমিনে তুমি অবজার্ভ করো, এখানে কি পাচ্ছ দেখো, এইখানে তোমার নাইট্রোজেনের বামে 3 কার্বন, নাইট্রোজেনের ডানে কি 1 কার্বন, আর এখানে তোমার নাইট্রোজেনের বামে কার্বন দুইটা, ডানেও কার্বন কয়টা? দুইটা। অর্থাৎ নাইট্রোজেনের বামে ডানে কার্বন সংখ্যা হচ্ছে যে সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে, বাট টোটাল কার্বন সংখ্যা কি আছে দুটো যৌগের মধ্যেই সমান আছে। তার মানে এই দুটো যৌগ কিন্তু পরস্পরের কি মেটামার, ঠিক আছে? তো মূলত 2 ডিগ্রি এমিনগুলো মেটামারিজম প্রদর্শন করে থাকে। তাহলে অনেক সময় উদ্দীপকে আসে নিচের কোন যৌগটি মেটামারিজম প্রদর্শন করবে? এই ক্যাটাগরিতে তিনজন থাকবে, ইথার, কিটোন, অ্যামিন, ঠিক আছে? ইথার, কিটোন এবং অ্যামিন থাকবে। বুঝতে পারছো বিষয়টা? ইজি জিনিস, খুব ইজি। আসলে সময় তো বেশি কঠিন লাগতেছে না। আমরা আসলে এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন জিনিস রেজোনেন্স পড়ে ফেলছি, এখন তোমার যা পড়বে ইজি লাগবে, ঠিক আছে? একদিনটা কেন মেটামারিজম না মানে ওই দুটোর সাথে? বিকজ এখানে তো নাইট্রোজেন তো একদম প্রান্তে, মানে আমি এখান থেকে আর কি অ্যারেঞ্জমেন্ট বানাবো? কার্বন তো থাকবে সব বামে, একটা স্ট্রাকচারই তো পসিবল হবে, মানে প্রাইমারি এলিমেন্ট থেকে একই তাহলে একই হবে, একই তো কথা। মানে প্রাইমারি এলিমেন্ট একটাই পাবো, একাধিক প্রাইমারি এলিমেন্ট এখানে পাওয়া সম্ভব না, কিন্তু সেকেন্ডারি দুইটা পাচ্ছি, এই জন্য এখানে পসিবল। ওকে, তাহলে আমাদের আরো দুটো বাকি আছে, একটা হচ্ছে টটোমারিজম আর হচ্ছে রিঞ্জেস। এগুলো আমরা নেক্সট ক্লাসে করব, পরে আমরা ত্রিমাত্রিক সমতায় মুভ করব। দ্রুত যাচ্ছে আমরা একটু, আমাদের সিলেবাস শেষ করতে হবে, অনেক বড় বাকি, এখন 40% শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন না, বন্ধু